বিপাশা তার স্বামী সঞ্জয়, দুই ছেলে মেয়ে রাহুল, রিঙ্কি এবং শ্বশুর মশাই ও শাশুড়ি মায়ের সঙ্গে বাস করে। বিপাশা খুবই সরল, সাদাসিধে এবং নম্র ভদ্র মেয়ে ছিল। বাড়ির কাজকর্ম এবং রান্নাবান্নার দিকে সে খুবই নিপুণা ছিল। সেই সাথে বিপাশা খুব সুন্দর পেন্টিংও করতে পারত। অর্থাৎ এক কথায় বিপাশা সর্বগুণ সম্পন্না ছিল। কিন্তু তারপরও বিপাশার পরিবারের কেউ বিপাশাকে সেরকম ভাবে পছন্দ করত না। সবাই বিপাশার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। সংসারের চাপে পড়ে এবং পরিবারের সকলের খেয়াল রাখতে গিয়ে বিপাশা পেন্টিং করার সেরকম সময় পেত না। আর পেন্টিং এর সঙ্গে বিপাশার অনেক আবেগ মিশ্রিত ছিল। তাই বিপাশা প্রত্যেকদিন খুব ভোরবেলা করে ঘুম থেকে উঠে পড়ত আর সে প্রথমেই পেন্টিং করতে বসে পড়ত। প্রত্যেকদিন ভোরবেলা পেন্টিং করতে তার খুবই ভালো লাগতো। আর পেন্টিং করতে করতে বিপাশা বেশিরভাগ সময় অন্য জগতেই হারিয়ে যেত। আমার বিয়ের 15 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমি কিছুতেই মনোজকে ভুলতে পারলাম না। বিশেষ করে আমি যখন পেন্টিং করতে বসি তখনই আমার মনোজের কথা সবচেয়ে বেশি পরিমাণে মনে পড়ে। জানি না আমি কবে মনোজকে ভুলতে পারবো। ঠিক এমন সময় বিপাশার স্বামী সঞ্জয় ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে আর তখনই সে বিপাশাকে ভোরবেলা পেন্টিং করতে দেখতে পায়। কি হলো, তুমি এত ভোরবেলা উঠে আবার পেন্টিং করতে বসে পড়েছো? সারাদিন তো বাড়িতেই থাকো, সারাদিন তোমার হাতে কত সময়? হাতে এত সময় থাকতে সেই তোমাকে ভোরবেলাতেই ঘুম থেকে উঠতে হচ্ছে। আর তুমি ছবি আঁকতে আঁকতে নিজের মনে মনে কি বিড়বিড় করো বলো তো? কই না তো, কিছু না। আসলে প্রত্যেকদিন ভোরবেলা আমার ঘুম ভেঙে যায়, তাই আমি ভোরবেলা ঘুম থেকে উঠে আধ ঘন্টার জন্য হলেও পেন্টিং করতে বসি। কারণ তুমি তো জানো পেন্টিং করতে আমার কতটা ভালো লাগে। আমার পেন্টিং দিয়ে দিন শুরু করতে আর পেন্টিং দিয়ে দিন শেষ করতে খুব ভালো লাগে। তবে তুমি আজকে এত তাড়াতাড়ি উঠে পড়েছো কেন? আমি তো ওয়াশরুমে যাবো বলে উঠেছি, আবার এখন আমি ঘুমিয়েও পড়বো। তুমি আমাকে 9টার সময় ঘুম থেকে ডেকে দেবে, বুঝেছো? এই বলে সঞ্জয় সেখান থেকে চলে যায় আর বিপাশা এবার সংসারের কাজকর্ম করতে শুরু করে। সকাল থেকে রাত পর্যন্ত বিপাশাকে একইভাবে সংসারের পেছনে পরিশ্রম করতে হতো। কিন্তু তবুও পরিবারের প্রত্যেকের কাছেই বিপাশা প্রচন্ড পরিমাণে অবহেলিত হয়ে থাকে। এমনই একদিন বিপাশার মেয়ে স্কুলে যাওয়ার সময় তার মাকে বলে, মা, কি করছো কি তুমি সকাল থেকে উঠে? তুমি তো সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছো আর এখনো পর্যন্ত আমার স্কুল ড্রেসটা তুমি প্রেস করোনি। তাড়াতাড়ি আমার স্কুল ড্রেসটা প্রেস করে দাও, আমার স্নান হয়ে গেছে। হ্যাঁ রিঙ্কি, আমি এখনই করে দিচ্ছি। তোমরা দুই ভাই বোন আগে খেতে বসে পড়ো। আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। তোমাদের ব্রেকফাস্ট খেতে খেতে আমি তোমার স্কুল ড্রেসটা প্রেস করে দেব। এসো, তাড়াতাড়ি এসো। বিপাশার কথা শুনে তার দুই ছেলে মেয়ে রাহুল এবং রিঙ্কি ব্রেকফাস্ট করতে বসে পড়ে। কিন্তু মায়ের হাতে তৈরি ব্রেকফাস্ট রাহুলের পছন্দ হয় না। মা, আমি তো তোমাকে বলেছিলাম আমার সকালবেলা ধোসা খেতে ভালো লাগে, আর তুমি আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছো কেন? স্যান্ডউইচ রিঙ্কির পছন্দের খাবার, আমার পছন্দের নয়। আমার জন্য ধোসা বানিয়ে নিয়ে এসো এখনই। আমি কিছুতেই স্যান্ডউইচ খাবো না। আরে তুমি রাগ করছো কেন? প্রত্যেক দিনই তো তোমাকে ডোসা বানিয়ে দেওয়া হয়। ভাবলাম আজকে স্যান্ডউইচ দিলে তুমি হয়তো খেয়ে নেবে। ঠিক আছে, তুমি বসো, আমি এখনই তোমাকে ডোসা বানিয়ে দিচ্ছি। এই বলে বিপাশা রান্নাঘরে গিয়ে নিজের ছেলের জন্য ডোসা বানানো শুরু করে দেয়। আর তখনই বিপাশার স্বামী সঞ্জয় জোরে জোরে চিৎকার করে বিপাশাকে ডাকতে শুরু করে। বিপাশা, বিপাশা, কোথায় গেলে? আমি স্নান করতে যাবো, আমার টাওয়াল কোথায়? তাড়াতাড়ি আমার টাওয়ালটা দাও, আরে আমার দেরি হচ্ছে তো। সঞ্জয়ের চিৎকার শুনে বিপাশা রান্নাঘর থেকে তাড়াতাড়ি ঘরে ছুটে যায় আর তোয়ালে নিয়ে সঞ্জয়কে দিয়ে দেয়। এই নাও তোমার তোয়ালে, সামনেই তো রাখা ছিল, তুমি দেখতে পাওনি? কতবার তোমাকে বলেছি আমি যখন স্নান করতে ঢুকবো তার আগে আমার দরকারি জিনিসগুলো বাইরে বের করে রাখবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কি আর কোনো কাজ নেই নাকি যে আমি তোয়ালে খুঁজে নিই তারপর স্নান করতে ঢুকবো? এতটুকু একটা ছোট কাজের জন্য তুমি সকাল সকাল এতটা রিঅ্যাক্ট করবে? হ্যাঁ অবশ্যই, তুমি সারাদিন বাড়িতে থেকে যে কি করো আমি খুব ভালো করেই জানি। তোমার তো শুধু একটা কাজ করতেই ভালো লাগে, সেটা হলো পেন্টিং। সকালে তো আমি অফিসে চলে যাই, তারপর তোমার ছেলে মেয়ে স্কুলে চলে যায়, তারপর তো তুমি সারাদিন বসে বসে পেন্টিংই করো। শুধু কি পেন্টিং করলেই চলবে? বাড়ির কারোর খেয়াল রাখতে হবে না? সঞ্জয়ের কথা শুনে বিপাশা সেরকম কোনো উত্তর দেয় না, কারণ রান্নাঘরে তার অনেক কাজ আছে। তাই সে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় এবং ডোসা বানিয়ে তার ছেলেকে খেতে দেয়। এরই মধ্যে বিপাশার শাশুড়ি মা অযথা কোনো কারণ ছাড়াই বিপাশার উপর রাগ দেখাতে শুরু করে দেয়। বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? তোমার কি দর্শন আজকে পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না? দেখলে তো বৌমার কোনো পাত্তাই নেই। সেই সকাল 7টার সময় জল খাবার দিয়ে গেছে আর এখন বেলা 9টা বাজে। একবারও উকি মেরেও দেখতে এলো না যে আমাদের কোনো কিছুর প্রয়োজন পড়েছে কিনা। সকালে এক কাপ চা দিয়ে গেল, জল খাবার দিয়ে গেল, ব্যাস ওনার কাজ শেষ। তবুও তো বৌমার এই বাড়িতে অনেক কাজ থাকে। সকাল থেকে রাত পর্যন্ত বেচারি ঠিক মতো বসতে পর্যন্ত পারে না। আর তোমার তো এই বাড়িতে একটাই কাজ, শুধুমাত্র তোমার বৌমাকে কথা শোনানো। তুমি জানো না এখন বৌমার কত কাজ থাকে? তুমি বেকার বেকার তোমার বৌমাকে ডেকে বিরক্ত করছো কেন?
জানি না তোমার উপর বৌমা কি জাদুটোনা করেছে, সব সময় শুধু বৌমারই গুণ গাইতে থাকো। তোমার এই স্বভাবের জন্যই তো বৌমা আমার মাথায় উঠে নাচানাচি করে। এমন সময় বিপাশা তার শাশুড়ি মায়ের ঘরে আসে। হ্যাঁ মা বলুন, আপনি আমাকে ডাকছিলেন? আমি তো রাহুলের আর রিঙ্কির জন্য স্কুলের টিফিন প্যাক করছিলাম। আপনি তো জানেন ওদেরকে সবসময় হাতের কাছে সবকিছু গুছিয়ে দিতে হয়, কিছু না পেলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে। আপনি বলুন কি বলবেন। মালতী দেবী কিছু বলতে যাবে তার আগেই সঞ্জয় আবার চিৎকার করে বিপাশাকে ডাক দিতে শুরু করে। বিপাশা, আমার ব্রেকফাস্ট কোথায়? আজকে কি খাবো আমি? নাকি না খেয়ে অফিসে যেতে হবে? বৌমা, তুমি যাও, গিয়ে সঞ্জয়কে খেতে দিয়ে দাও। তোমার শাশুড়ি মায়ের তো এখন কোনো কাজ নেই। তোমার শাশুড়ি মা এমনিই তোমাকে কথা শোনানোর জন্য এখানে ডেকেছিল আর কি। তুমি আগে তোমার সংসারের কাজ গুছিয়ে নাও, তারপর তোমার শাশুড়ি মায়ের পা টিপতে চলে আসবে। আর পা টিপতে টিপতে তোমার শাশুড়ি মায়ের কথা তুমি একটু শুনেও নেবে। এই শুনে বিপাশা সেখান থেকে চলে যায় আর মালতী দেবী তার স্বামীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমাকে বারবার বলেছি বৌমার সামনে আমাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলবে। তুমি যদি আমাকে সম্মান না দাও তাহলে আমার ছেলের বউ আমাকে সম্মান দেবে কিভাবে? আরে বাবা, তুমি যদি তোমার বৌমাকে সম্মান দিয়ে না কথা বলো তাহলে কি তোমার বৌমা মন থেকে তোমার সেবা যত্ন করবে? ছেলে বৌমার বিয়ের 15 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি তোমার বৌমাকে মন থেকে আপন করে নিতে পারলে না। এভাবেই মালতী দেবী এবং রমেশ বাবু দুজনেই একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে। ওদিকে বিপাশা তার দুই ছেলে মেয়ের টিফিন বক্স প্যাক করে তাদেরকে দিয়ে দেয়। আমি কিন্তু তোমাদের লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি, তোমরা দুজনে কিন্তু খাবার শেষ করে তবেই বাড়িতে আসবে। রিঙ্কি, তুমি তো প্রত্যেকদিন খাবার ফিরিয়ে নিয়ে আসো, আজকে যেন আমি তোমার টিফিনে খাবার না দেখি, কেমন? কি করব বলো মা, তুমি তো খুবই বাজে খাবার রান্না করো, সেই জন্যই তো তোমার হাতে রান্না খাওয়ার ইচ্ছা করে না। টিফিন খুলে খাবার দেখার পর খাবার খাওয়ার ইচ্ছাটাই শেষ হয়ে যায়, তাই তো বাধ্য হয়ে বাইরের খাবার খেতে হয়। আরে রিঙ্কি, তুই আমার বুদ্ধিটাতে অ্যাপ্লাই করে নিতে পারিস। আমার তো মায়ের হাতে রান্না খুব একটা পছন্দ হয় না, সেই জন্য আমি বাড়িতে যাওয়ার আগে রাস্তার কুকুরকে আমার টিফিনের খাবারগুলো দিয়ে দিই। এর চেয়ে বেটার অপশন আর কিছু তো হতেও পারে না। দুই ছেলে মেয়ের মুখে এমন কথা শুনে বিপাশার খুবই খারাপ লাগে, কিন্তু তবুও সে স্কুলে যাওয়ার সময় তার ছেলে মেয়েকে কোনো রকম কথা শোনায় না। আচ্ছা, অনেক হাসাহাসি হয়েছে, এবার যাও তোমরা, তোমাদের স্কুলের বাস কিন্তু এসে গেছে, সাবধানে যাবে, কেমন? এই শুনে রাহুল এবং রিঙ্কি দুজনে স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এবার সঞ্জয় অফিসে যাওয়ার আগে বিপাশাকে কথা শোনানো শুরু করে দেয়। আমি তোমাকে কতবার বলেছি আমার চিড়ের পোলাও খেতে ভালো লাগে না, তুমি আজকে আমাকে আবারও চিড়ের পোলাও খেতে দিয়েছো। তুমি আমার ব্রেকফাস্টে আলু পরোটা কিংবা পনির পরোটা তো বানাতে পারতে। এখনো পর্যন্ত তোমার অভিযোগ শেষ হচ্ছে না? সকাল থেকে উঠে সবার কাছ থেকে শুধুমাত্র অভিযোগই পাচ্ছি। তোমাদের জন্য যতই করি না কেন কোনোদিনও নাম হবে না। তোমার ছেলে ডোসা খাবে, তোমার মেয়ে স্যান্ডউইচ খাবে, তোমার মা চিড়ের পোলাও খাবে, আবার তুমি বলছো পরোটা খাবে। আমি কি মেশিন নাকি? সকালবেলা উঠে আমি 4-5 জায়গায় ব্রেকফাস্ট তৈরি করব? তাহলে তুমি কি করবে? একজন হাউসওয়াইফের এছাড়া আর কি কাজ থাকতে পারে? নিজের ছেলে মেয়ের, স্বামীর, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা ছাড়া আবার কি? অফিসে যাওয়ার সময় একদম আমার মুড খারাপ করবে না। কাল থেকে আমার জন্য পরোটা বানাবে বলে দিলাম। আর এই নাও ধরো, বাবা মার ওষুধ শেষ হয়ে গেছে, 2 দিন হয়ে গেল, আমি ব্যস্ত থাকি ওষুধ কিনে আনতে পারিনি। তুমি আজকে বাবা মার জন্য ওষুধ কিনে নিয়ে আসবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওষুধ কেনার টাকাটা তো দাও। তুমি টাকা না দিলে আমি ওষুধ কিনবো কিভাবে? কেন? তোমাকে তো সংসার খরচের টাকা দেওয়া হয়, সেখান থেকে ম্যানেজ করো। এখন আমার কাছে ক্যাশ নেই, যাও। এই বলে সঞ্জয় সেখান থেকে চলে যায়। বিপাশা কোনো উপায় না পেয়ে বাজারে যায়। বাজার থেকে রান্না বান্না করার প্রয়োজনীয় সামগ্রী এবং শ্বশুর শাশুড়ির ওষুধ কিনে সে বাড়িতে ফিরে আসে। বিপাশা বাজার করে বাড়িতে আসতে না আসতেই তার শাশুড়ি মা তাকে দেখে চিৎকার করে বলে, কি হলো, এখনো পর্যন্ত আমার জন্য সময় পেলে না? সকাল থেকে আমার পাটা যন্ত্রণায় একেবারে টন টন করছে, তাড়াতাড়ি আমার ঘরে এসে আমার পা টিপে দাও। হ্যাঁ মা, এই তো চলুন, আমি জিনিসগুলো রান্নাঘরে রেখে দিয়ে যাচ্ছি, চলুন। এই বলে বিপাশা তার শাশুড়ি মায়ের ঘরে পা টিপতে চলে যায় এবং কিছুক্ষণ পর দুপুরের খাবার রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। এভাবেই সারাদিন ধরে সে কাজকর্ম করতে করতে প্রায় বিকাল হয়ে আসে। বিপাশা এবার নিজের জন্য একটু সময় পায়, তাই সে ছবি আঁকার জন্য বসে পড়ে। রাহুলের আর রিঙ্কির স্কুল থেকে আসতে এখনো 2 ঘন্টা সময় বাকি আছে, আর মা বাবা নিজের রুমে বিশ্রাম করছে। আশা করছি এখন আমাকে বিরক্ত করার মতো কেউ নেই, এবার আমি আমার পছন্দের কাজটা নিয়ে বুঝতে পারবো। এই বলে বিপাশা ছবি আঁকতে শুরু করে আর পেন্টিং করতে করতে সে তার বিয়ের আগের কথা মনে করে। হঠাৎই বিপাশা অন্য এক জগতে চলে যায়। আসলে বিপাশা বিয়ের আগে কলেজে পড়ার সময় মনোজ নামে এক ছেলেকে পছন্দ করত। বিপাশা এবং মনোজ দুজনেই পেন্টিং করতে খুবই ভালোবাসতো আর তারা ফাঁকা সময়ে একসঙ্গে পেন্টিং করত। এমনই একদিন বিপাশা এবং মনোজ দুজনেই ছবি আঁকতে আঁকতে একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটায়। বিপাশা, আমরা কলেজের ফাইনাল কম্পিটিশনে উইনার হতে পারি বা না পারি, কিন্তু আমাদের একসঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে। ছবি আঁকতে আঁকতে আমি তো শুধু ভবিষ্যতের কথাই কল্পনা করি। আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হবে, সেখানে আমি থাকবো, তুমি থাকবে, আমাদের ছেলে মেয়ে থাকবে, কত আনন্দই না হবে বলো।
তুমি চুপ করো। বিয়ের আগে সব ছেলেরাই অনেক কথা বলে, তারপর বিয়ের পর সব ভুলে যায়। তুমিও সেরকমই হবে, আমি খুব ভালো করে জানি। না বিপাশা, আমি সেরকম একদমই নই। আমি তোমার সাথে রোমান্টিক কথা বলি বা না বলি, কিন্তু সবসময় তোমার পাশে থাকবো, তোমাকে বোঝার চেষ্টা করবো। আর এগুলো কি যথেষ্ট নয় তোমাকে ভালো রাখার জন্য, বলো? বাবা, তুমি তো বেশ ফিল্মি স্টাইলে কথা বলতে শিখে গেছো। নাও, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি ক্যানভাসে রং ভরো। এভাবে পুরানো দিনের কথা মনে করতে করতে অজান্তেই বিপাশার মুখে হাসি ফোটে। আর হঠাৎ করে তখনই তার ফোনে রিং বেজে ওঠে। রিং এর আওয়াজে বিপাশা আবার তার পুরানো স্মৃতি থেকে বাইরে বেরিয়ে আসে। সে সঞ্জয়ের ফোন ধরে বলে, হ্যাঁ সঞ্জয়, বলো, এখন হঠাৎ করে ফোন করলে যে? কি করছিলে তুমি? ফোন ধরতে বুঝি এতক্ষণ সময় লাগে? শোনো, আজকে আমার অফিসের দুজন কলিগ আমাদের বাড়িতে ডিনার করবে। অফিসের পর আমি ওদের দুজনকে সঙ্গে করে নিয়ে যাব, তাই তুমি ওদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে রাখবে, বুঝেছো? কিন্তু এখন হঠাৎ করে বললে কিভাবে হবে? আমি তো সকালবেলা বাজার করে নিয়ে এসেছি। যা যা লাগবে সবজি আনাজ সব তো কেনা হয়েই গেছে। তোমার বন্ধুরা এখন এলে আমাকে আবার বাজারে যেতে হবে। যেতে হলে যাবে, এতে আবার বলার কি আছে? তুমি কি বলতে চাইছো বলো তো? আমি কি আমার কলিগদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে বলবো যে দাঁড়াও দাঁড়াও, আমাকে বাজার করতে হবে? আমি বাজার করে নিয়ে যাবো, তারপর আমার বউ তোমাদেরকে রান্না করে খাওয়াবে? যত সব ন্যাকামি। এই বলে সঞ্জয় ফোন কেটে দেয়। বিপাশার কাছে কোনো উপায় না থাকায় সে তার পেন্টিং এর কাজ বন্ধ করে ব্যাগ নিয়ে আবার বাজারের দিকে রওনা দেয়। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে তার শাশুড়ি মাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর বৌমাকে এভাবে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে মালতী দেবী তার বৌমার উপর সন্দেহ করতে শুরু করে দেয়। দেখলে তো, তোমার বৌমাকে দেখে নাও। আমার তো আগে থেকে এই মেয়ের উপর সন্দেহ হয়। সকালবেলা বাজার করে নিয়ে এসেছে, আবার এখন হাতে ব্যাগ নিয়ে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে গেল। নিশ্চয়ই কোনো পরপুরুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে। বাড়ির বউ বাইরে বেরিয়ে গেল, কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না। আরে বাবা, তুমি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা কেন করো বলো তো? এমনও তো হতে পারে যে রান্না করতে গিয়ে বৌমা দেখেছে কোনো জিনিস শেষ হয়ে গেছে, কিংবা হয়তো কোনো জিনিস নিয়ে আসতে ভুলে গেছে, সেই জন্য আবারও বাজারে গেছে। আর তাছাড়া বৌমা যতবারই বাইরে যাবে তোমাকে কি ততবারই বলে যেতে হবে নাকি? অবশ্যই বলে যেতে হবে। কেন, আমি যখন এই বাড়ির বৌমা ছিলাম, তোমার মাকে আমি না বলে কোথাও যেতে পারতাম? তোমার মা কেমন ছিল তোমার মনে নেই? তবুও তো আমি যথেষ্ট ভালো শাশুড়ি মা। আমার বৌমাকে সেরকম ভাবে আমি বিরক্ত করি না, কিন্তু তোমার মা আমাকে অনেক জ্বালিয়েছে। তাই তুমি বেশি কথা বলো না। আজকে আসুক খোকা বাড়িতে, খোকাকে নালিশ করতে হবে। ওর বউ যখন তখন বাড়ির বাইরে বেরিয়ে যাবে আর সেটা আমি চুপচাপ দেখবো? এটা হতে পারে না। আসুক আজকে খোকা বাড়িতে, তারপর আমি বৌমাকে ভালো মতো মজা দেখাবো। হ্যালো বন্ধুরা, আজকের এপিসোড এতটাই। আজকের গল্পটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো। আর পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপর বেচারি বিপাশার জীবনে কি কি ঘটতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো। ধন্যবাদ। বর্ণালী তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। বর্ণালী একজন ডিভোর্সি মেয়ে ছিল। 2 বছর আগে সঞ্জয় নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু সঞ্জয় এবং তার পরিবার ভীষণ লোভী প্রকৃতির ছিল। তারা বিয়ের পর থেকেই বর্ণালীর পরিবারের কাছে অনেক অনেক টাকা যৌতুক দাবি করতে থাকে। সেই সঙ্গে তারা সবাই মিলে বর্ণালীর উপর অত্যাচার করতে থাকে। বর্ণালীর বাবা মায়ের পক্ষে তাদের চাহিদা মেটানো সম্ভব হয়ে ওঠেনি। তাই সঞ্জয় বর্ণালীকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স হওয়ার পর থেকে বর্ণালীর জীবন পুরোপুরি পাল্টে গিয়েছিল। তাকে সবসময় আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর আজেবাজে কুমন্তব্যের শিকার হতে হতো। তার জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। তার বাবা মাও তাকে নিয়ে সবসময় খুব চিন্তায় থাকতো। জানো, আজকে আমি যখন বাজার করে বাড়ি ফিরছিলাম, তখন পাড়ার কয়েকজন মহিলা আমাকে ধরে। প্রথমে ভালোই কথা বলছিল, কিন্তু তারপর আমাদের মেয়েকে নিয়ে অনেক আজেবাজে কথা শোনালো। আমার এসব আর ভালো লাগছে না। মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যা করি। না গিন্নি, এরকম কথা কখনোই বলবে না। আমরা বেঁচে থাকতেই আমাদের মেয়েটার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। আর আমরা যদি না থাকি তাহলে ভাবো আমাদের মেয়েটার কি হবে। ওকে তো সমাজের লোকেরা কথা শুনিয়ে শুনিয়েই মেরে ফেলবে। ডিভোর্সি মেয়েকে বাড়িতে বসিয়ে রাখা এটা সমাজের কেউ কখনোই কেন যে মেনে নিতে পারে না, আমি তো বুঝে উঠতে পারি না। কত চেষ্টা করলাম মেয়েটার আবার বিয়ে দেব, মেয়েটাকে সুখে দেখতে চাই। আমাদের মেয়েটা তো হাসতেই ভুলে গেছে। কিন্তু কি করি বলো, আমাদের মেয়েকে তো কেউ বিয়ে করতেও চায় না। তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ঠিক হয়ে যায়। নিশ্চয়ই আমাদের মেয়ের কপালে ভালো কেউই আছে। এভাবেই বর্ণালীর বাবা মা তার বিয়ের জন্য ছেলের সন্ধান করতে থাকে, কিন্তু কোনো ছেলেই ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে প্রস্তুত ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে বৈশাখী দেবী নামে একজন মহিলা তার ছেলের বিয়ের জন্য তাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে।
বর্ণালীর বাবা মা ভীষণ খুশি হয়। দিদি, আমি বলছি যে আপনি সবকিছু জেনেই আমার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন তো? আমার মেয়ের কিন্তু আগে একবার। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। আর এটা নিয়ে আমার আর আমার ছেলের কোনো অসুবিধা নেই। আগে যা হয়েছিল সেটা ভুলে যান। আর আপনারা চাইলে আমি আজকালের মধ্যেই কিন্তু বিয়েটা দিতে চাইছি, কারণ আমার শরীরের অবস্থা ভালো নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। আর আমার ছেলেকে নিয়ে কোনো চাপ নেই। আমি যার সঙ্গে বিয়ে করতে বলবো ও চোখ বন্ধ করে তার সঙ্গেই বিয়ে করবে। বৈশাখী দেবীর কথা শুনে বর্ণালীর বাবা মা দুজনেই এই বিয়েতে রাজি হয়ে যায়। তারা কোনো রকমের চিন্তা ভাবনা না করে তাদের মেয়ের সঙ্গে উত্তমের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর বর্ণালীকে শ্বশুর বাড়িতে নিয়ে আসার পর তার শাশুড়ি মা রাত্রিবেলা তার কাছে এসে বলে, তোমাকে একটা কথা বলার আছে বৌমা। আসলে আমার ছেলের মঙ্গলের জন্য আমি একটা মানত করেছিলাম যে আমার ছেলের বিয়ের পর আমি আমার ছেলে আর বৌমাকে 2 মাসের জন্য আলাদা রাখবো। এটা আমাকে একটা সাধু বাবা করতে বলেছিল। তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাদের সংসার খুবই সুখের হবে। কোনো অসুবিধা নেই মা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যখন আপনার ছেলের মঙ্গলের কথা চিন্তা করেছেন, তখন আমাকেও তো আমার স্বামীর কথা ভাবতে হবে। বর্ণালীর কথা শুনে তার শাশুড়ি মা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা বর্ণালী ঘুম থেকে উঠে সকলের জন্য সুস্বাদু খাবার রান্না করে। উত্তম এবং তার মায়ের বর্ণালীর হাতের খাবার ভীষণ পছন্দ হয়। বেশ ভালোই তাদের দিন কাটছিল। কিন্তু বর্ণালী ও উত্তমকে বৈশাখী দেবী কিছুতেই একসঙ্গে থাকতে দিত না। বর্ণালী যখনই উত্তমের ঘরে যাওয়ার চেষ্টা করত, বৈশাখী দেবী তখনই তাকে বাধা দিত। এরকম ভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন উত্তম তার মায়ের সঙ্গে কোথাও একটা গিয়েছিল। বাড়িতে বর্ণালী একাই ছিল। সে ঘরবাড়ি পরিষ্কার করতে করতে উত্তমের ঘরে ঢুকে পড়ে। ইস, উত্তমের ঘরটা কি নোংরা! আমাকে তো মা এই ঘরে ঢুকতেই দেয় না। যাক, আজকে কেউ বাড়িতে নেই, উত্তমের রুমটা আমি ভালো করে পরিষ্কার করে রাখি। উত্তম দেখলে খুব খুশি হয়ে যাবে। এই বলে বর্ণালী উত্তমের ঘর পরিষ্কার করতে শুরু করে। বর্ণালী আলমারি পরিষ্কার করার জন্য আলমারিটা খুললে সে অবাক হয়ে যায়। আলমারির মধ্যে খুবই সুন্দর সুন্দর শাড়ি ও জুয়েলারি রাখা ছিল। ওয়াও, এই শাড়িগুলো কি সুন্দর! আবার শাড়ির সঙ্গে ম্যাচ করে জুয়েলারিও আছে। উত্তম আমাকে এত ভালোবাসে যে ও আমার জন্য এত কিছু কালেক্ট করে রেখেছে, আমি তো জানতেও পারিনি। বুঝেছি, উত্তম হয়তো 2 মাস পর আমাকে সারপ্রাইজ দিতে চাইছে, সেই জন্য এগুলো কিনে রেখে দিয়েছে। এক কাজ করি, এর মধ্যে একটা শাড়ি আর জুয়েলারি পরি, উত্তম দেখে অবাক হয়ে যাবে। এই বলে বর্ণালী আলমারি থেকে একটি সুন্দর শাড়ি এবং কিছু গহনা বের করে পরে। কয়েক ঘন্টা পর উত্তম এবং তার মা বাড়ি ফিরে আসে। বর্ণালী উত্তমের কাছে এসে বলে, উত্তম, আমাকে কেমন লাগছে বলো? দেখো, পেছনে ঘুরে একবার তাকাও। উত্তম বর্ণালীকে দেখে খুবই রেগে যায়। সে তার উপর ভীষণ রাগ দেখাতে শুরু করে। তুমি এগুলো পড়ছো কেন? তোমার সাহস কি করে হলো এগুলোতে হাত দেওয়ার? তুমি কি আমার অনুমতি নিয়ে এগুলোতে হাত দিয়েছো? কেন উত্তম, তুমি এরকম করে বলছো কেন? এগুলো তো আমারই, তুমি তো আমার জন্যই কিনে রেখেছো। আমি পড়েছি, তাতে কি হয়েছে? চুপ করো, এগুলো তোমার আমি কখন বললাম? আর তুমি আমার ঘরে ঢুকছো কেন? হ্যাঁ, আমার ঘরে ঢুকে আমার আলমারিতে হাত দিয়েছো। যাও এখান থেকে, এগুলো খুলে ফেলো, আর এগুলো যেখানে ছিল সেখানেই রেখে এসো। কিন্তু কেন উত্তম? আমি এগুলো পড়েছি বলে তুমি রাগ করছো কেন? না, আমি তোমাকে কোনো কিছুই বলতে চাই না। তুমি এখন যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। উত্তমের কথা শুনে বর্ণালীর খুবই রাগ হয়। সে সেখান থেকে সোজা তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার মনে হয় আপনার ছেলের অন্য কোনো মহিলার সঙ্গে চক্কর চলছে। না না বৌমা, এটা তো কোনোদিনই হতেই পারে না। কিন্তু তোমার এরকম মনে হলো কেন? উত্তমের আলমারি নতুন নতুন শাড়ি আর গহনাতে ভর্তি। আমি মনে করেছিলাম উত্তম হয়তো ওগুলো আমার জন্য কিনে রেখেছে, কিন্তু নয়, ওগুলো আমার জন্য না, ও হয়তো অন্য কারোর জন্য কিনেছে। আমি এই গহনা জুয়েলারিগুলো পরতে উত্তম আমার উপর ভীষণ রেগে গেছে। এবার বলুন, আমার সন্দেহ কি ঠিক নয়? তোমার সন্দেহ একেবারেই ভুল। আমার ছেলেকে কোনো মেয়ে পছন্দ করতেই পারে না। না না, মানে আমার ছেলে তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কখনোই পছন্দ করবে না। তুমি কিছু না জেনেই আমার ছেলের উপর বেকার বেকার সন্দেহ করছো। কিছু না জেনে সন্দেহ করছি মানে? আপনি কি জানার কথা বলছেন? আসলে ওই শাড়ি আর গহনাগুলো আমার মেয়ের,
আমার মেয়ে মাত্র 1 বছর আগে মারা গেছে। শাড়ি আর শাড়ির সঙ্গে ম্যাচ করে জুয়েলারি পরতে আমার মেয়ে খুব ভালোবাসতো, আর উত্তম ওর বোনকে খুবই ভালোবাসতো। সেজন্য উত্তম ওর বোনকে সবসময় তার পছন্দের শাড়ি আর গহনা কিনে দিত। উত্তম ওর বোনকে হারানোর শোকে ওই শাড়ি আর গহনাগুলো যত্ন করে আলমারিতে তুলে রেখেছে। ওগুলোতেও কাউকেই হাত দিতে দেয় না, এমনকি আমাকেও নয়। বৈশাখী দেবীর কথা শুনে বর্ণালী ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তার খুবই খারাপ লাগে। আমাকে ক্ষমা করবেন মা, আমি না জেনেই কত কিছু বলে ফেলেছি। আর আমার যে ননদ ছিল এটা তো আমি জানতাম না। আমি যদি জানতাম ওগুলো আমার মৃত ননদের শাড়ি আর গহনা, তাহলে তো ওগুলোতে আমি কখনোই হাত দিতাম না। ভালো হয়েছে আপনি সত্যিটা বললেন। দাঁড়ান, আমি একবার উত্তমের কাছেও ক্ষমা চেয়ে আসি। এই বলে বর্ণালী উত্তমের কাছে যায়। আমাকে ক্ষমা করে দাও উত্তম, আমি জানতাম না এগুলো তোমার বোনের, সেজন্য না জেনে এই শাড়ি আর জুয়েলারিগুলো পরে ফেলেছি। তোমার বোন মারা গেছে শুনে আমার খুব খারাপ লাগলো। মানে কি বলছো তুমি? আমার বোন? ও হ্যাঁ, যাক তুমি আমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি আর কখনোই আমার আলমারিতে হাত দেবে না, কেমন? আর হ্যাঁ, চেষ্টা করবে আমার ঘরেও না ঢোকার, বুঝেছো? ঠিক আছে উত্তম, তাই হবে। তোমার ঘরে আমি ঢুকবো না, কিন্তু এখানে হল রুমে বসে তো দুজনে গল্প করতে পারি। তুমি বসো, আমি তোমার জন্য কফি করে নিয়ে আসছি। এই বলে বর্ণালী তাদের দুজনের জন্য কফি বানাতে চলে যায়। তারা দুজনে কফি খেতে খেতে অনেক অনেক গল্প করে। এরকম ভাবে বেশ কয়েকদিন কাটে। ধীরে ধীরে বর্ণালী উত্তমকে ভীষণ ভালোবেসে ফেলে। উত্তম ও বর্ণালীর খুবই খেয়াল রাখা শুরু করেছিল। সবকিছুই ঠিক ছিল, কিন্তু তারা দুজনে একসঙ্গে একই ঘরে থাকতে পারত না, কারণ 2 মাস শেষ হতে এখনো সময় ছিল। একদিন রাজশ্রী নামে একজন হিজড়া বর্ণালীদের বাড়িতে আসে। রাজশ্রী সেখানে এসে সোজা উত্তমের ঘরে চলে যায়। এই দেখে বর্ণালী খুবই কৌতূহল বশত তার শাশুড়ি মাকে বলে, মা, আমাদের বাড়িতে একজন হিজড়া এসেছে, আর হিজড়াটা সোজা উত্তমের ঘরে গেল কেন? বৌমা, প্রথমত তুমি ওকে হিজড়া বলো না। ও হিজড়া বলে কি মানুষ নয়? ওর নাম রাজশ্রী। তোমার আর উত্তমের বিয়ের খবর শুনে ও উত্তমের কাছে খুশি হয়ে টাকা নিতে এসেছে। আর আমরা হিজড়াদেরকে কখনোই অসম্মান করি না, বুঝেছো? বিশেষ করে রাজশ্রীকে আমি আমার পরিবারের একজন বলে মনে করি। আপনাদের ভাবনা চিন্তা দেখে আমি খুবই খুশি হলাম। আমাদের সমাজে সকলকে এরকমই ভাবনা চিন্তার অধিকারী হতে হবে। আপনি বসুন, আমি রাজশ্রীর জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করছি। এই বলে বর্ণালী রান্নাঘরে চলে যায়। রাজশ্রী উত্তমের ঘর থেকে বেরিয়ে বৈশাখী দেবীর সঙ্গে গল্প করতে শুরু করে। তুই খুবই ভালো করেছিস উত্তমের বিয়ে দিয়ে, না হলে উত্তমকে কিছুতেই নিজের কাছে রাখতে পারতিস না। আমাদের হিজড়া সমাজ জোর করে উত্তমকে এখান থেকে টেনে নিয়ে চলে যেত, বুঝলি? হ্যাঁ রাজশ্রী, এছাড়া তো আমার কাছে কোনো উপায় ছিল না। তাই জন্য আমি বর্ণালীকে কিছু না জানিয়েই আমার হিজড়া ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছি। বর্ণালী একজন ডিভোর্সি মেয়ে, শুনেছিলাম ওর নাকি বিয়ে হচ্ছে না। তাই জন্যই আমি ওদের বাড়িতে আমার ছেলের সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমি জানি না কতদিন আমি সত্যটা চেপে রাখতে পারবো। তবে আশা করছি বর্ণালী খুবই ভালো মেয়ে। আমার মাঝে মধ্যে মনে হয় ওকে ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। না না, খবরদার এরকম করিস না। যেমন চলছে চলুক, আজকাল কোনো মেয়েই হিজড়ার সঙ্গে সংসার করতে পারবে না। এরকম ভাবেই যদি কয়েক বছর চলে, তাও তো তুই আসল সত্যটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবি, তাই না? সবাই ভাববে মেয়েরই কোনো দোষ ছিল, তাই হয়তো উত্তমকে ছেড়ে চলে গেছে। তাদের সব কথাই বর্ণালী শুনে ফেলে। বর্ণালীকে দেখে বৈশাখী দেবী খুবই ভয় পেয়ে যায়। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিটা বলে দিতাম, বিশ্বাস করো। তুমি দয়া করে আমার ছেলেকে ছেড়ে যেও না। তুমি আসার পর থেকে আমার ছেলের জীবনটা পাল্টে গেছে। ও আগে এরকম হাসি খুশি থাকতো না। আপনি ভয় পাবেন না মা, আমি উত্তমকে ছেড়ে কখনোই যাব না। এখানে আসার পর থেকে আমারও জীবন পাল্টে গেছে। আমিও আগে এত হাসি খুশি থাকতে পারতাম না। উত্তমকে আমি ভালোবেসে ফেলেছি। উত্তম হিজড়া এটা জেনেও আমার কিছু যায় আসে না। উত্তম মানুষ হিসেবে খুবই ভালো। আমার এর আগে স্বাভাবিক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু তার কাছ থেকে আমি কোনো ভালোবাসা পাইনি। সেই জায়গায় এই কদিনে উত্তম আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বৌমা, তুমি সত্যি বলছো? তুমি এখনই যা যা বললে ওগুলো সত্যি? তুমি সত্যি আমার ছেলেকে ছেড়ে যাবে না? তুমি সারা জীবন আমার ছেলের সঙ্গে সংসার করতে পারবে তো? তুমি কিন্তু কখনোই মা হওয়ার সুখ লাভ করতে পারবে না বৌমা। কে বলেছে আমি মা হওয়ার সুখ লাভ করতে পারবো না? আমরা তো কোনো বাচ্চাকে দত্তকও নিতে পারি। আজকাল তো অনেকেরই বাচ্চা হয় না, তারাও তো বাচ্চা দত্তক নিচ্ছে।
আর উত্তমের এই রহস্যের কথা আমি কাউকেই জানতে দেব না, আমি আপনাকে কথা দিচ্ছি। বর্ণালীর কথা শুনে বৈশাখী দেবী ভীষণ খুশি হয়। উত্তম ও বর্ণালীর এরকম সিদ্ধান্তে খুবই খুশি হয়। কয়েক বছর পর উত্তম ও বর্ণালী একটা বাচ্চাকে দত্তক নেয়। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।